আমি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত ১.৫ বছরে আমার দায়িত্ব পালনকালীন সময়ে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও সভায় মিডিয়া কভারেজ প্রদানের মাধ্যমে জনগণের নিকট আমাদের কার্যক্রম তুলে ধরেছেন, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন, যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করেছে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। গণমাধ্যমের যে কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর এক অবিচ্ছেদ্য অংশ। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইনসভা এই ৩টি স্তম্ভের পাশাপাশি গণমাধ্যম ও সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্ব ভূমিকা পালন করে। আমি আশা করি ভবিষ্যতেও গণমাধ্যম এই গুরুত্ব ভূমিকা পালন করবে এবং এটা বজায় থাকবে। এবার আমি সাংবাদিক ভাই বোনদের নিকট ফ্লোর ছেড়ে দিলাম। আমি বলবো না নির্বাচন কেমন হয়েছে, আপনারাই বলেন নির্বাচন কেমন হয়েছে। সবাই শুরু থেকে সন্দেহ প্রকাশ করত নির্বাচন হবে কি হবে না। আপনারাও আমাকে মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন করতেন। তা আল্লাহ দিলে নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনটা আমার মতে খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং একটা নির্ভেজাল নির্বাচন হয়েছে, উৎসব মুখর হয়েছে, একটা ক্রেডিবল নির্বাচন হয়েছে। এখন যদি আপনাদের কোনো আর একটা জিনিস হলেও আমি বলবো যে নির্বাচনের দিন কোনো ধরনের কেউ বড় ধরনের কোনো সহিংসতা এবং কেউ মারা যায় না। আর একটা বলবো, আপনারা আমরা এই বনে আমার বেশি কথা এই ইসের সময় এই যে হাতিয়ারগুলি গেছে এইগুলি কি হবে আপনারা দেখছেন। আমি একটা কথা বলছি, নির্বাচনে কিন্তু ওই হাতিয়ারগুলি ব্যবহার হবে না। নির্বাচনের দিন কিন্তু কোনো অবৈধ হাতিয়ার ব্যবহার হয় না। স্যার, আপনি আমাদের সবার কাছ থেকে একটা বড় ধন্যবাদ পাওয়ার দাবিদার এবং আমরা ধন্যবাদ দিচ্ছি। আপনার যারা অনুজ বা যারা আসলে উত্তরসূরি, আপনি তো অগ্রজ ছিলেন, তাদের জন্য নিরাপত্তার কি ব্যবস্থা করে গেলেন? আমরা জানি আজ বিকালে ক্যাবিনেটের শপথ হচ্ছে। কতজনকে আপনারা আসলে নিরাপত্তা দিচ্ছেন? কোনো চিঠি এসেছে কিনা স্যার? যেহেতু কে কোথায় যাচ্ছে কি এটা আমি জানি না, আমিও জানি না। যেমন ধরেন আমার যে গানম্যান ছিল এবং আমার যে ড্রাইভার ছিল, এরা দুজনে গতকাল বলতেছিল স্যার আপনারা যদি আমার ছেড়ে দেন, আপনি যদি আজকে আমার ছেড়ে দেন তবে আমি অন্য কোনো মন্ত্রীর গানম্যান হতে পারবো। আমি বললাম বিসমিল্লাহ বলে তুমি চলে যাও, আমার গানম্যান দরকার নেই। পরে আমার যে গাড়িটা যেই কারটা চালাতো ওই এসে বলো, ওই নাম কি সুজনও বলতেছিল স্যার আপনি যদি গাড়ি না ছাড়েন তো আমি আবার কোনো আরেকটা মন্ত্রীর গাড়ি আমি পাবো না। আমি বললাম ঠিক আছে তুমিও চলে যাও, আমি একটা জিপ নিয়ে আমি চলে যাব। তবে এখন হইলে আমি বলবো যে তাদের কি হবে কি হয় এটা তো আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানি না। স্যার, একটু জানতে চাচ্ছি যে কতজনকে নিরাপত্তার জন্য রিকোজিশন চেয়েছে আপনার কাছে? এই সংখ্যাটা আমার কাছে এখন আপনি বলতে পারবেন? এই বিষয়টা আসলে ক্যাবিনেট ডিভিশনে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু নিরাপত্তার বিষয়টা তো সরাসরি এনশিওর করে ক্যাবিনেটের ডিজায়ার অনুযায়ী তো আপনারা করবেন। এই ক্যাবিনেট আগে গাড়ি এবং সংখ্যা নির্ধারণ করবে, তারপরে আমাদের কাছে আসবে। এটা এখনো আমাদের কাছে কিন্তু স্যার একজন করে যে গানম্যান স্যার যাচ্ছে, যে গাড়ি যাচ্ছে গাড়ির সাথে, তাহলে এটা কোত্থেকে প্রকাশ করবে? সরাসরি আন্ডারে, তাই না? বাট এটার ক্ষেত্রে ওরকম যদি একটু বলেন, আপনি যদি একটু ইনফরমেশনটা দেন স্যার একটু বলেন। এটা একটু ইনবিল্ট স্যার, যখন গভর্নমেন্ট ফর্ম করবে, মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন, তখন অটোমেটিক্যালি আমাদের ডিএমপির অধীনে যে এসবি আছেন, এসবি থেকে তার সিকিউরিটি ওভারঅল সিকিউরিটি চলে যায়, তার ডিজিআর মতো গানমেন্ট যায়, তার ডিজিআর মতো সকল নিরাপত্তা। সংখ্যাটা যদি একটু বলেন স্যার, পুরোটা একটু বলেন। সংখ্যাটা তো নির্ভর করবে যে কতজন আজকে শপথ দিচ্ছেন তার উপর, কিন্তু প্লাস 2-3 জনও রেডি আছে স্যার। এটা একটু বলেন সাফিশিয়েন্টলি স্যার, এটা স্যার একটু বলেন প্রিপারেশন আছে স্যার। সেটা সংখ্যাটা আমার মনে হয় ক্যাবিনেট ডিভিশন ছাড়া কেউ বলতে পারবে না। যেটা এরা হলো একটা অ্যাপ্রক্সিমেট এতজন রেখে দেয়, সংখ্যাটা আমার মনে হয় আপনারা ক্যাবিনেট ডিভিশন হয়তো বলতে পারবেন। এসবি হয়তো সংখ্যা বেশি রেখে দেবো, ধরেন যে সে যদি ধরেন যে 10 জন দরকার সে হয়তো 20 জন রেডি রেখে দেয়, মানে সংখ্যাটা বেশি রেখে দেয়। নির্বাচনের যে আপনারা দেখছেন নির্বাচনের দিন তো আল্লাহ দিলে এটা আপনারই বিভিন্ন জায়গায় প্রকাশ করছেন, আপনার আমার নির্বাচনী এলাকায় তো তুমিও নিজেও কভার করছো। মানে ওই যে একটা ব্যালট বাক্স ছিনতাই এরকম কোনো ঘটনায় একটা ঘটনা ঘটতেছিল কুলাউড়া ওই এলাকায় সিলেটের, কিন্তু ওই মানে ইসে উঠানো, বাট ওই বাক্সটা কিন্তু সাথে সাথে উদ্ধার করা গেছে। এই যে রাত্রে মারা সিল মারা এটাও কিন্তু আপনারা কোথাও
আপনারা দেখেন নাই, মানে এটা কিন্তু ছিল একটা বড় ধরনের সাকসেস। আরেকটা হলো আমি কিন্তু প্রতিটা ডিভিশনে গেছি এবং প্রতিটা ডিভিশনে শুধু না, ওখানে থেকে প্রতিটা ওসি ইউএনও এবং নির্বাচন কাজে যারা ম্যাজিস্ট্রেট ডিসিএসপি তাকে সবার সাথে কথা হয়েছে, তাদের যে বিভিন্ন ধরনের আশঙ্কা কীভাবে কোনটা করতে আমরা কিন্তু এটা করে দিছি। লাস্ট অফ অল যে কটা নির্বাচনে আপনারা হয়তো ভাবছেন এই ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, তারপরে শরীয়তপুর, রাজবাড়ী এই এলাকাটা একটা কোনো রকমের হয়েছে, ওই জায়গাও কিন্তু আমরা আলাদাভাবেও গিয়েছি এবং তাদের আমরা বিভিন্ন ধরনের ডিরেকশন দিছি। তো আমাদের সবচেয়ে বড় একটা স্যাটিসফ্যাকশন, এখন আপনারা আমার সাথে অ্যাগ্রি করবেন কিনা, বাট আমি বলবো যে একটা ফ্রি ফেয়ার এবং একটা ক্রেডিবল নির্বাচন দিয়ে যাওয়া হয়েছে এবং একটা উৎসব মুখর নির্বাচন দিচ্ছেন, যেটা আপনারাও এটার সাথে অংশীদার। এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের সবাই কোঅপারেশনের জন্য। নিরাপত্তার বিষয়টা যেটা উনি যেটা বলছিলেন, এই বাইরে একটু দেন। হ্যাঁ, 1.5 বছর, 1 বছর 8 মাস, এই 6 মাস 2 দিন। প্রায় 1.5 বছর আপনি দায়িত্ব পালন করেছেন। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি কি দুর্বলতা দেখেছেন এবং এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে আপনার পরবর্তী যে প্রজন্ম বা পরবর্তী যে আছে তাদের কি নির্দেশনা দেবেন? শুনেন, আমি যেই সময় আমার ওই কলিগরা বলেছে, হয়তো এই কলিগরা এই যে আগেও একটা মিটিং হয়েছিল, ওই সময় আপনারা থাকলে বাজার, আমি যে সময় দায়িত্ব নিছি, যেহেতু আপনারও চুল পাকিয়ে গেছে, আমারও চুল পাইকে পড়ে গেছে, সেই সময় কি পরিস্থিতি ছিল আর এখনই কি পরিস্থিতি, আমার হলো বড় স্যাটিসফ্যাকশন যে আমি যেই পরিস্থিতিতে নিয়েছিলাম একটা ভঙ্গুর অবস্থায়, কিন্তু আমি এখন স্টেবল অবস্থায় রেখে দিতে পারছি। এটি আমার কাছে হলো সবচেয়ে ভালো লাগছে। প্লাস আমি ওই কৃষি মন্ত্রণালয়ে বলছি যে আমি সেই সময় সারের কেনার জন্য আমার কাছে টাকা ছিল না। আপনারা জানেন যে কক্সবাজার পোর্টে, মানে চিটাগাং পোর্টে অর্ধেক নামায় যাওয়ার পরে মংলা পোর্টে এসে তারা সার নামাইতে চাইতো না, পেমেন্ট করা যাচ্ছে না দেখা। বাট ওখানে আমি 61 সালের পরে এখন এই সবচেয়ে বেশি আমি সার রেখে যেতে পারি। আমি বলবো যে এইটা হলো আমার একটা বড় স্যাটিসফ্যাকশন। এগুলি সব সম্ভব হয়েছে আপনাদের জন্য। তা আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। মানুষের সবচেয়ে বড় কনসার্ন ছিল নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে মব হয়েছে, মানুষ বিচারের মারা গেছে। আপনি যতটুকু নিয়ে এসেছেন, সামনে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন তার জন্য চ্যালেঞ্জ কি কি থাকছে? না, তার জন্য শুধু আমার দোয়া যে উনি আমরা যতটুকু এখানে এনে গেছি উনি এর থেকে আরও উত্তর আরও ভালো করবেন। তার জন্য আমার দোয়া এবং শুভকামনা রইল, উনি আরও ভালো করবেন, আমাদের থেকে আরও ভালো করবেন। এই জন্য মানে বাস্তব জীবনে সারাটা জীবনই কিন্তু চ্যালেঞ্জ, আপনার সংসার জীবনও কিন্তু চ্যালেঞ্জ ছাড়া কিন্তু কোনো কিছু নেই। এরকম কোনো কিছু আছে নাকি চ্যালেঞ্জ ছাড়া? সব জায়গায় আছে। যে আপনি যেসব স্কুলে পড়াশোনা করছেন ওটাও একটা চ্যালেঞ্জ, ফার্স্ট হতে পারবেন না, নাকি সেকেন্ড হবেন, কী হবেন, ওটাও একটা চ্যালেঞ্জ তো সব জায়গায় থাকে। বাট চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে সবাই এবং দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে। আর আমি হলো সবচেয়ে খুশি আপনারা আমার অনেক সময় আমার ভুলটা ধরাই দিচ্ছেন, আমি ওটার চেষ্টা করছি ওইটারে কীভাবে আবার মেকআপ করা যায়। আর আমি সবচেয়ে বেশি আমার আইন শৃঙ্খলা বাহিনী সবটা ইউনিটে আমি গেছি তাদের ধন্যবাদ দেওয়ার জন্য। তারা এই একটা অসাধারণ কাজ করছে, যেটা অনেকে অনেক রকম ভাবছে যে নির্বাচন এই হবে সেই হবে, নির্বাচন হবে কি না, হওয়ার ফলের পরে আমার এই বন্ধু জিজ্ঞেস করে নির্বাচনের পরে বড় ধরনের সহিংসিত হবে কিনা, এও আমাদের জিজ্ঞেস করে। আমি বলছি ওইটা হওয়ার পরে দেখা যাবে, কিন্তু আল্লাহ দিলে আপনাকে সবাই সাহায্য এবং সহযোগিতায় এটা হয়েছে। এবং আমি আমার সব আন্ডার কমান্ড আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনেক ধন্যবাদ দিই। তারা এবং প্রশাসন তারা যেভাবে কাজ করছে এবং এই জন্য তারা কিন্তু সবাই ধন্যবাদ পাওয়ার জন্য। আমার বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর এবং আমাদের সাথে যারা ইন এইড অফ সিভিল পাওয়ার আছে আমি সবাই ধন্যবাদ দিই। ইভেন এই যে মাদক অধিদপ্তর ছিল এরও কিন্তু ট্রিমেন্ডাস করছে। আপনি দেখেন মাদকের এটাও কিন্তু আগের থেকে কমছে, বাট আমি একেবারে এলিমিনেট করছি, আমি এটা করতে পারবো না। পাসপোর্টের ভিতরে আমি এই যে পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, এতে কিছুটা স্বস্তি হয়তো আসছে, কিন্তু যে পুরো স্বস্তি আসছে তা আমি বলবো না। এই 1.5 বছর কালে যদি বলেন যে সব কিছু আপনি করে দিয়ে যেতে পারেন, এটা তো ভাই সম্ভব না। অবশ্যই দেশে থাকবে। আমি বললাম আমার এক ছেলে, আপনাকে বলি আমার এক ছেলে এক মেয়ে, এক নাতি, ছেলের বউ আর মেয়ের জামাই। আমার ছেলে এবং মেয়ে দুইজনে দুইটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে। আমার মেয়ের জামাই গ্রামীণ ফোনে চাকরি করে, আর আমার ছেলের বউ হলো আর্কিটেক্ট, বাট ও একটা ইংলিশ মিডিয়াম স্কুলেই করে, বাট আর্কিটেক্টও করে আবার ইংলিশ মিডিয়াম স্কুলে করে। এবার আমার মেয়ের জামাই হলো এরকম, আপনারা দেখবেন আমার আত্মীয় স্বজন মনে হয় না কোনো মন্ত্রণালয়ে বলতে পারবেন যে গিয়া কারোর জন্য কোনো রিকোয়েস্ট করছে। ইভেন একবার ওই গ্রামীণ ফোনের
সিও আসতেছিল, উনি একবার না দুইবার। আমার জামাই বলতেছে ওই তো ইঞ্জিনিয়ার, বাবা ওই আমার কথা এখানে উঠাইয়েন না, উঠাই বললে হয়তো সে যদি জানে বা সেই সময় সে আবার কেউ একটা কি আত্মীয় থাকলে যদি একটা রিকোয়েস্ট দিলে বেরিয়ে হলো, মানে এরও কিন্তু মোটামুটি মানে এই অ্যাডমিনিস্ট্রেশনে এরাই এত এরা আছে, এরও কোনো দিন বলতে পারবো না যে এই কোনো একটা কাজের জন্য তারা এখানে আছে। সাংবাদিক আছে হ্যাঁ, সাংবাদিকও আছে, অবশ্যই আছে। এই তো ভালোভাবে ঠিক অনেক ভালো থাকেন আচ্ছা, ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য, দোয়া করেন। আর একটু শেষ করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা এই সাংবাদিকতা জীবন এবং সাংবাদিকতার পরবর্তী জীবনটা যেন ভালোভাবে কাটে, আপনার পরিবার এবং পরিজন নিয়ে যেন সুখে শান্তিতে থাকেন, এই জন্য আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার বাকি জীবনটা আমার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে কাটাতে পারি এবং এই বাকি জীবনটা আল্লাহ আল্লাহ করে যেন সময়টা কাটাই দিতে পারি। সবাই ভালো থাকে, আল্লাহ হাফেজ। একটু জানতে চাই এসবি কজন কথাটা শোনো, এই, আর আমাদের প্রতি মাসে মাসে আমাদের রুমে গেছেন, খোঁজ দিচ্ছেন আমরা কেমন আছি, কিরকম করে থাকি, কি বাজার করি, কি খাচ্ছি, সব খবর নিয়ে স্যার আমাদের। আর এই জন্য স্যার এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে।